আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনার একজন ওয়াইফ, আমি ওনার দ্বিতীয় ওয়াইফ। আমার স্বামী যদি উনি মামুনুল হক যদি 5টা বিয়ে করেও থাকেন তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না যে আমরা যারা ওয়াইফরা আছি তারা যদি কখনো ওনার বিরুদ্ধে কথা না বলি, ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন, আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা, মাননীয় প্রধানমন্ত্রীর কেন এত সমস্যা প্রতিবাদ করার যে মামুনুল হক বিয়ে করছে 4টা একাধিক 5টা বিয়ে করছে কেন, এটা জনগণ কেন হবে? এক নাস্তিক কালকে লাইভে এসে বলতেছে যে ও মামুনুল হক তার মাকে বিয়ে সৎ মাকে বিয়ে করছে। উনি কোথায় থেকে লাইভে আসে জানি না, উনি নাকি মামুনুল হকের সব। এখন আরেকটা জিনিস খেয়াল করলাম আমি ঝর্ণা ভাবি, যেটা মানে বুকের পাটা বলতে হইব, শার্ট বলতে হইব, নাইলে ফেসবুকে সেই সব কথাবার্তা বাংলাদেশে থেকে বলা ভাই খুব কঠিন ব্যাপার। তো কখন যে আবার ঝর্ণা ভাবিকে ভিতরে ঢুকে যাবে সেটা চিন্তা করি। তো সেই যে তখন বললো যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা, তারপরে বিভিন্ন এমপিরা, তারপরে বিভিন্ন মন্ত্রীরা পর্যন্ত আছে যে নানান রকম আকামের সাথে জড়িত, মেয়েলি আকাম যেগুলোকে বলেন, এই ব্যভিচারী, তারপরে নারী নিয়ে কেলেঙ্কারি, একের পর এক আছে, একের পর এক আছে। কতগুলির উদাহরণ শুনবেন আপনারা। কদিন পরপরই ইউটিউব ফেসবুক গরম হয়ে যায় এই মন্ত্রী এমপিদের কেলেঙ্কারি নিয়ে। পাপিয়ার ঘটনা তো শুনছেন। তো পাপিয়া যে মেয়েদেরকে সাপ্লাই দিত, কাদের কাছে সাপ্লাই দিত? সবই মন্ত্রী এমপি সচিব এদেরকে। তো ধরা খেয়েছে মাঝখান থেকে পাপিয়া, আর বাকি যারা নাকি এই মেয়েগুলির ভোগ করছে তাদের তো কোনো খোঁজ খবর নেই, তারা তাদের ভালো আছে। এইগুলো বাংলা। তো সেই কথাটা আমাদের সামনে আবার তুলে দিল যে আপনার নেতা কর্মীরা এগুলো করতেছে, নারীবাজি করতেছে, তাদেরকে তো কিছু বলেন না। এখন মামুন সাহেব 2টা বিয়ে করছে কেন, 3টা বিয়ে করলো কেন, 4টা বিয়ে করলো না, এইটা আমরা এখন সারা বাংলাদেশ ব্যস্ত, বাংলাদেশের প্রশাসন ব্যস্ত। খবর জান ওনাকে সামনে আনেন, মিডিয়ার সামনে আনেন, আইনা ওনাকে প্রশ্ন করেন যে মামুনুল হক যে তার সৎ মাকে বিয়ে করছিল তখন কি উনি সাথে ছিল নাকি, উনি কোন সাক্ষী ছিলেন বিয়েতে? সাক্ষী না থাকলে উনি বললেন কেমন এই কথা যে মামুনুল হক তার সৎ মাকে বিয়ে করছে? রফিকুল ইসলাম মাদানি, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে থামিয়ে দেওয়া হলো। উনিও যখন মাঠে নামলেন, জনগণের স্বার্থে কথা বললেন, দেশের স্বার্থে কথা বললেন, ওনাকেও গ্রেপ্তার করা হলো। তখনও জনগণ বলছে যে আমরা আছি তোমার সাথে। হলে এখন আর কেউ রফিকুল ইসলামের আর খবর নিচ্ছেন না, উনি কারাবন্দী আছেন, উনাকে আর এখন ওনার পিছনে আর কেউ নাই। তারপর যেমন ধরেন আজ থেকে 10 বছর আগে সাইদি সাহেব, উনি আজকে 10 বছর কারাবন্দী হয়ে আছেন, জেলে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন। এই চিনে যে কোরআনের পাখি, ইসলামের পাখি জনাব সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে গ্রেপ্তার করে আজকে 10 বছর কারাবন্দী করে রাখা হয়েছে। এখন তো কেউ বলেন না যে সাইদি সাহেব আমরা আছি তোমার পিছনে। এখন তো সাইদি সাহেবকে মুক্তি করার জন্য কোনো আন্দোলন নাই। এখন তো কোনো জনগণ এসে বলেন না যে সাইদি সাহেবকে আমার আছে জেলখানাতে, আমরা দেখতে যাই। এই কথা কিন্তু এখন আর কেউ বলে না। তোমার কথা বলি, মামুনুল হককে যে গ্রেপ্তার করা হলো আজকে 5-7 দিন 7টা হয়ে আসছে। আমরা কিন্তু যখন মামুনুল হক আন্দোলন করলো তখন কিন্তু সবাই আমরা বলছি যে আমরা আছি তোমার পিছে, আমরা জনগণ সকলেই আছি তোমার পিছনে। কিন্তু এখন আমরা কাউকে মাঠে দেখতে পাচ্ছি না। এখন বাংলাদেশে আর কোনো মামুনুল হক নাই, বাংলাদেশে আর কোনো মুসলমান নাই, বাংলাদেশে আর কোনো জনগণ নাই। সত্যের কথা বলার জন্য আর কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ। তো এখন এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন নানান জায়গায় ওয়াজ মাহফিল করতো, বিভিন্ন জায়গায় টিভি প্রোগ্রাম করতো, তখন তো আমরা একেবারে হাততালি দিয়া এই দিয়া সেই দিয়া মানে কি বললাম ফাটায় ফেলছি, কোরআনের পাখিটা কি বইলে টইলে এই শিক্ষা দিতে লাখে লাখে মানুষ তার একটা ওয়াজ মাহফিলে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে এখন জানেন? দেলোয়ার হোসেন সাইদি কোথায়? অনেকে তো আপনারা জানে না। সে 10 বছর ধরে অন্ধকার কারাগারে রয়েছে। এখন হায়াত মৌতের কথা তো বলা যায় না, কোন দিন শুবেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই জেলখানাতে মারা গেছেন, আল্লাহ না করুক। তো এই হলো কাহিনী। তো আমাদের ঝর্ণাভাবি সেটাই আমাদের চোখের সামনে আনলেন। তো যেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আমরা এত বড় বেইমানি করে বসছি, কই তাকে তো বাঁচানোর জন্য রাজপথে কোনো আন্দোলন, মিছিল, মিটিং, হরতাল কিচ্ছু আনি কই গেল? লাখে লাখে অনুরাগী, তারপরে ফ্যান ফলোয়ার কোথায় গেল? যারা কিনা দেলোয়ার হোসেন সাইদির জন্য প্রাণ দিয়ে দেয় নাই, কারো খুঁজে পাবেন না। তো একই ঘটনা ঘটছে মামুনুল হক সাহেবের ক্ষেত্রে। মাত্র 2-4 সপ্তাহ আগে মামুনুল সাহেবকে তো দেখছেন। সত্য কথা কে বলবে? সত্য কে বের করে আনবে? বাংলাদেশ সত্য প্রচার করবে কে? এমন কোন লোক আমরা এখন আর পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বলছেন মামুনুল হক রিসোর্টে যে নারী সহ ধরা পড়ছেন। আমি প্রথমত আমাদের সম্মানিত জননেত্রী শেখ হাসিনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মামুনুল হক বউ নিয়ে নারী নিয়ে রিসোর্টে গেল এটা আপনার চোখে পড়লো, এটা নিয়ে আপনি সংসদে দাঁড়িয়ে ওনার বিপক্ষে কথা বললেন, ওনার সম্মানহানি করলেন। আর আপনার দলের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে দর্শন করছে, নারীদেরকে নিয়ে রং তামসা করতেছে, ভিডিও ফুটেজ গুলো ভাইরাল হচ্ছে, ওইগুলো নিয়ে তো কখনো আপনি সংসদে কথা বলেন না। ওইগুলো নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই। ওইগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার সম্মানহানি হয়েছে, আপনার সম্মানে আঘাত লাগছে।
মামুনুল হক যে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছেন, রিসোর্টে গেছেন, এটা ওনার জন্য খুব জঘন্য কাজ হয়ে গেছে। এই জন্য আপনার সম্মানে খুব আঘাত লাগছে, আপনার খুব সম্মানহানি হয়েছে। আমার স্বামী যদি মামুনুল হক যদি 5টা বিয়েও করেও থাকে, তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না। তো ওনার ওয়াইফরা যদি ওনার নামে কোনো নালিশ না করে গণমাধ্যমের কাছে বা কোনো সরকারের কাছে, কোনো প্রশাসনের কাছে, ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা কেন? ওনার এমপি মন্ত্রীরা যখন নেশা করে, পাপিয়ার সাথে ছবি তুলে, এই করে সেগুলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান হানি হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান যা ওই হেফাজতে ইসলামরা যদি বিয়ে করে একাধিক, আর ওরা যদি বউ নিয়ে হিসেবে ঘুরতে যায়, তাহলে ওনাদের সমস্যা। যাই হোক, তারপর বলবো যে আমাদের দেশে যে আমরা যে 95% মুসলমানের দেশে আমরা বসবাস করছি, আমরা ধরতে গেলে সকলেই মুসলমান, আমরা যে মুসলমানরা আছি, আজকে আমাদের দেখেন একে একে কত নেতাদেরকে, অনেক নেতাদেরকে ধরে, অনেক হেফাজতি ইসলামী, জামাতি ইসলামী ওদেরকে ধরে, ইসলামের পক্ষে যারা কথা বলে, কোরআন নিয়ে, আল্লাহ রাসুল নিয়ে, হাদিস নিয়ে যারা কথা বলে, তাদেরকে ধরে তারা গ্রেপ্তার করে জেলে রাখছেন। আমরা তাদের অবিলম্বে মুক্তি চাই। মাঠে নামেন, মামুনুল হকের মুক্তির দাবিতে, রফিকুল ইসলাম মাদানির মুক্তির দাবিতে, সাইদি সাহেবের মুক্তির দাবিতে নামেন না। আপনার কয়জন মুসলমানকে সরকার জেলে দিবে? কয়জন মুসলমানকে উনি জেলে কতদিন রাখতে পারবে? আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই একসাথে হন। আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে, ওদের কেন এত সমস্যা থাকবে? তাদের তো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা মামুনুল হকের পরিবারের। তার পরিবারের যে নাস্তিক বলছে যে মামুনুল হক বলৎকার ছিলেন, তার 2 ভাই বলৎকার ছিলেন, তার বাবা বলৎকার ছিলেন, তাকে মিডিয়ার সামনে আনা হোক, এনে তাকে জিজ্ঞাসা করা হোক যে সে কি সাথে ছিল, না হলে সে খবর জানতো না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আসলে আজকে দোকানে আসার সময় মোটরসাইকেল চালাচ্ছি তো, আর হেলমেট পরিনি, তো মাথার চুল এইভাবে দাঁড়ায় গেছে আর কি বাতাসে। দেখো কোনোভাবে নামাইতে পারতেছি না, তো কিছুক্ষণ আগে পানি টানি দিয়া কোনো মতে এটা ঠিকঠাক করে আসছি। আমার তো মনে হয় বান্দরের মতো দেখা যেতেছে। তো যাই হোক, আমাদের মামুন ভাই প্রসঙ্গে ফিরে আসি। তো আমাদের মামুন ভাইয়ের দ্বিতীয় বউ আমাদের ঝর্ণা ভাবি তো বাজিমাত করে দিছে। সাবাস ভাবি, সাবাস। খুব আদর করে আমি তারে ভাবি বলি। তো আপনাদের মধ্যে অনেকেই আমাদের এই ঝর্ণা ভাবিকে জাতীয় ভাবি বলে ব্যঙ্গ ট্যাঙ্গ করছেন, মানে কৌতুক কিত্রামি ফাজলামি করছেন। প্রথম 2-1 দিন আমিও করছিলাম, পরে দেখলাম যে না, ঝর্ণা ভাবি আসলে মানুষ হিসেবে খুব একটা খারাপ না। প্রত্যেকের জীবনে পারিবারিক সমস্যা থাকে। তো তার সাথে শহীদুল ভাইয়ের প্রবলেম হয়েছে, 2 বাচ্চা কাচ্চা সহ সেই শহীদুল ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। এরকম হাজার হাজার লাখে লাখে ডিভোর্স হইতেছে প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন জায়গায়। কার নাই? প্রত্যেকটা ফ্যামিলি দিয়ে খোঁজ খবর নিলেন 2-1টা পাইবেন। এগুলো কোনো কিছু না, এটা আমাদের জীবন, এটা আমাদের সমাজ, এটাই আমাদের সংস্কৃতি। এখন ইউরোপে যান, আমেরিকা যান, বাংলাদেশে যান, ইন্ডিয়া যান, ডিভোর্স হবে, বউ মারা যাবে, আবার আরেকজনকে আপনারা বিয়ে করবেন, তারপরে এক বউ রেখে আবার আরেক বউকে বিয়ে করবেন। তো এগুলো হয়েই আসছে, তো এগুলো নতুন কোনো ঘটনা না। তো ঝর্ণা ভাবিকে এভাবে দোষ দিয়ে লাভ নেই। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, ঝর্ণা ভাবির সাথে মামুন ভাইয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল, কঠিন প্রেমের সম্পর্ক। তো এই ভিডিওটা না দেখলে সেটা আমি আসলে বিশ্বাস করতাম না। তো এখন আমার কাছে মানে কনফিডেন্ট, আমার মানে 100 যে এই মামুন ভাইয়ের সাথে এই ঝর্ণা ভাবি কঠিন একটা প্রেমের সম্পর্ক ছিল। আর তা না হলে এই বিপদের দিনে যেখানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করার মতো সাহস পায় না, সেখানে একজন মহিলা হয়ে মানে আমার এই ভাবি, ঝর্ণা ভাবি, তো যেভাবে প্রতিবাদ করলেন না, যা কথাবার্তা বললেন, এটা তো সরকারের কানে নিশ্চয়ই যাবে। আল্লাহ না করুক ওনার উপর না কোনো বিপদ আপদ চলে আসে। এখন তো বুঝতেই পারছেন আমাদের ডিএমপি ভাইয়েরা, আমাদের বিডিআর ভাইয়েরা, বিডিআর কি ওই যে আমাদের বিডিআর না, ওই যে আরেকটা আছে না, ওই যে জায়গায় জায়গায় তদন্ত করে, নাম কি ডিবি ভাইয়েরা আর কি, আরেকটা আছে ওই যে কালো পোশাক করে ঘোরাঘুরি করে, ওই হলো র্যাব ভাইয়েরা। তো বুঝতে পারছেন সারাক্ষণ এরা বসে রয়েছে, কে ইউটিউবে এসে কে করলো, আর কে ফেসবুকে এসে লাইভ করলো, কে সরকারের বদনাম করলো, কে শেখ হাসিনার বাবার বকা দিল, কে পুলিশের বকা দিল, কে আইন শৃঙ্খলা নিয়ে কথা বললো। তো এইসব জিনিস নিয়ে তারা এখন দুনিয়ার ব্যস্ত। আর ওদিকে লুটপাট যা কিছু চলছে তো সমানে, আমাদের তো মনোযোগ এখন এখানে নাই, আমাদের মনোযোগ হলো ওইখানে। তো আমাদের ঝর্ণা ভাবির লাইভ কিছুক্ষণ আগে দেখছিলাম, তারই কয় মিনিট হবে, 7-8 মিনিট লাইভ। তো 7-8 মিনিটের লাইভের ভিতর প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা আমি বুঝলাম সেটা হলো, সে তার স্বামীকে, সে তার প্রাণের প্রিয় স্বামীকে সাপোর্ট করে খুব চমৎকারভাবে তার লাইভটা করেছে। আমার মনে হয় না ঝর্ণা ভাবি এর আগে কখনো লাইভে এসেছিল। তো তার কথাবার্তা, তার কথা বলার স্টাইল বা সব কিছু অত্যন্ত স্বাভাবিক, না মুখস্থ করে আসছে না কোনো কিছু। সে তার প্রাণের কথা, মনের কথা একেবারে খুলে কইছে আপনাদেরকে। তো আমাদের এই ঝর্ণা ভাবি দেদার হোসেন সাইদি, জামায়াত ইসলামী, তো এই বিশেষ ব্যক্তি সম্পর্কে যে কয়েকটা কথা বলে আসলে আমার মন জয় করে ফেললেন।
এটা আসলে আমারই মনের কথা। তো আপনারা যারা শুনবেন তো আমি আমার ভিডিওতে দিয়ে দিব তার কথাগুলো, তো দেখেন তো উনি কী বলতে এগুলো। তো এখন এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন নানান জায়গায় ওয়াজ মাহফিল করতো, বিভিন্ন জায়গায় টিভি প্রোগ্রাম করতো, তখন তো আমরা একেবারে হাততালি দিয়া এই দিয়া সেই দিয়া মানে কী বললাম ফাটায় ফেলছি, কোরআনের পাখিটা কি বইলে টইলে এই শিক্ষা দিতে লাখে লাখে মানুষ তার একটা ওয়াজ মাহফিলে। কিন্তু এখন বর্তমানে কী হয়েছে, এখন জানেন দেলোয়ার হোসেন সাঈদী কোথায়? অনেকে তো আপনারা জানেন না। সে 10 বছর ধরে অন্ধকার কারাগারে রয়েছে। এখন হায়াত মৌতের কথা তো বলা যায় না, কোন দিন শুবেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই জেলখানাতে মারা গেছেন, আল্লাহ না করুক। তো এই হলো কাহিনী। তো আমাদের ঝর্ণাভাবি সেটাই আমাদের চোখের সামনে আনলেন। তো যেখানে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে আমরা এত বড় বেইমানি করে পড়ছি, কই তাকে তো বাঁচানোর জন্য রাজপথে কোনো আন্দোলন মিছিল মিটিং হরতাল কিচ্ছু আনি কই গেল লাখে লাখে অনুরাগী, তারপরে ফ্যান ফলোয়ার কোথায় গেল যারা কিনা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য প্রাণ দিয়ে দেয়? নাই, কারো খুঁজে পাবেন না। তো একই ঘটনা ঘটছে মামুনুল হক সাহেবের ক্ষেত্রে। মাত্র 2-4 সপ্তাহ আগে মামুনুল সাহেবকে তো দেখছেন, তার এক ডাকে হাজার হাজার লাখে লাখে মানুষ রাস্তায় নেমে আসে, কি অবস্থা। তো এখন কোথায় মামুনুল হক সাহেব? কোনো একটা হরতাল হয়েছে, কোনো একটা মিছিল হয়েছে, কোনো একটা আন্দোলন হয়েছে, কোনো একটা বিবৃতি সবার সমাবেশ, কিচ্ছু না। তো একসময় সাইদুর রহমান সাহেবের মতো মামুনুল হক সাহেবকে আমরা ভুলে যাবো। তো সাইদুর রহমান সাহেব তো 10 বছর ধরে আছে, দেখা যাবে যে কোনো দিন রায় দিয়ে দিবে। তো আমাদের মামুন ভাইও ঢুকছে এই 5-10 বছরের জন্য। তো সেই কথাগুলো আমাদের ঝর্ণাভাবে এক এক করে আমাদেরকে মনে করে দিল। আমাদের আরেক হুজুর রফিকুল ইসলাম মাদানী সাহেব, ওই আমাদের শিশু বক্তা ছোট হুজুর, তার কি কাহিনী হয়েছে? সে এখন 10 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানার একেবারে প্রায় মুখোমুখি, যে কোনো সময় তারও রায় হয়ে যাবে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেব কী করছিলেন? উনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি, কোনো হরতালও ডাকেনি, কিচ্ছু করেনি, কোনো সন্ত্রাসী মন্ত্রাসী কিচ্ছু না, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিছুই না উনি। এই রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি কি বলছেন? শেখ হাসিনাকে ক্রিটিসাইজ করে কটাক্ষ করে 2-4টা সত্যি কথা বলছেন। এটা তো সারাদিন আমরা ইউটিউবে বলতেছি। তো বেচারারা বাংলাদেশে পাইছে একা, ধৈরা তো লয়ে গেছে। দেখেন কি মাদানী সাহেবের খবর আছে? অথচ মাদানী সাহেব এই রফিকুল ইসলাম মাদানী সাহেব 2 দিন আগে যখন ওয়াজে যাইতেন, হাজার হাজার লাখে লাখে মানুষ উপচে পড়া ভিড়, কই গেল সেগুলো? কোনো খোঁজ খবর নেই। আসলে জাতি হিসেবে আমরা আলো বেইমান। তো আমাদের জন্য কে এসে দাঁড়াবে? তো এইসব নজির যখন দেখি, এইসব এক্সাম্পল যখন আমরা চারদিকে দেখি, তখন তো বাকিগুলো বোঝা যায় যে না রে ভাই, এই বেইমান জাতির জন্য অন্তত কিছু করা যাবে না। পরে আমি ভিতরে ঢুকুম, পিছনে আমার কেউই নাই। তো সেই কথাগুলোই ঝর্ণাভাবে এক এক করে বুঝে দিল। আর সামাদ সাহেবের ব্যাপারটা, সামাদ সাহেবের তাই দাবি করলো যে এই আরেক ধাপে এগিয়ে সেই মামুন ভাই তার বাপের বউকে বিয়ে করছে। ছি। তো এরকম একটা কথা বলে ফেসবুকে এসে যে 2-3টা লাইভ করছে, কোরিয়াটের একেবারে অবস্থা। তো বিভিন্ন ইউটিউবাররা যাতে আমি ভিডিওটা শেয়ার করছে, আমিও এই ভিডিওটাকে শেয়ার করে ছোটোখাটো একটা প্রতিবাদ জানিয়েছিলাম। তো এখন খেয়াল করে দেখেন, তো এই যে তার মাকে বিয়ে করছে, যে এই ঘটনা কেউ জানে না, এই মামুনুল হক সাহেবের ফ্যামিলির লোকজন কেউ জানে না, এটা ওই সামাদ সাহেব ভালো করে জানে। তো নিশ্চয়ই সামাদ সাহেব সেই বিয়েতে উপস্থিত ছিল বা কোনো কিছু। তো এখন তো তার এই যে দ্বিতীয় বউ, মামুনুল হক সাহেবের দ্বিতীয় বউ মানে আমাদের ঝর্ণাভাবে এসে তো ওপেন চ্যালেঞ্জ করলো যে পারলে আয়, সাক্ষী প্রমাণ সব কিছু নিয়ে আয়, প্রমাণ কর আমার জামাই তার বাবার বউরে বিয়ে করছে, তার মানে সৎমারে বিয়ে করছে, প্রমাণ কর না। তো এখন আরেকটা জিনিস খেয়াল করলাম আমি ঝর্ণাভাবি, যেটা মানে বুকের পাটা বলতে হইব, সাহস বলতে হইব, নাইলে ফেসবুকে সেই সব কথাবার্তা বাংলাদেশে থেকে বলা ভাই খুব কঠিন ব্যাপার। তো কখন যে আবার এই ঝর্ণাভাবিকে ভিতরে ঢুকে দেন সেটি চিন্তা করি। তো সেটা যখন বললো যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা, তারপরে বিভিন্ন এমপিরা, তারপরে বিভিন্ন মন্ত্রীরা পর্যন্ত আছে, যে নানান রকম আকামের সাথে জড়িত, মেয়েলি আকাম যেগুলোকে বলেন, এই ব্যভিচারী, তারপরে নারী নিয়ে কেলেঙ্কারি, একের পর এক আছে। কতগুলির উদাহরণ শুনবেন আপনারা। কদিন পরপরই ইউটিউব ফেসবুক গরম হয়ে যায় এই মন্ত্রী এমপিদের কেলেঙ্কারি নিয়ে। পাপিয়ার ঘটনা তো শুনছেন। তো পাপিয়া যে মেয়েদেরকে সাপ্লাই দিত, কাদের কাছে সাপ্লাই দিত? সবই মন্ত্রী এমপি সচিব এদেরকে। তো ধরা খেয়েছে মাঝখান থেকে পাপিয়া, আর বাকি যারা নাকি এই মেয়েগুলোর ভোগ করছে তাদের তো কোনো খোঁজ খবর নেই, তারা তাদের ভালো আছে। এইগুলো বাংলা। তো সেই কথাটা আমাদের সামনে আবার তুলে দিল যে আপনার নেতা কর্মীরা এগুলো করতেছে, নারীবাজি করতেছে, তাদেরকে তো কিছু বলেন না। এখন মামুন সাহেব 2টা বিয়ে করছে কেন, 3টা বিয়ে করলো কেন, 4টা বিয়ে করলো, এইটাতে আমরা এখন সারা বাংলাদেশ ব্যস্ত, বাংলাদেশের প্রশাসন ব্যস্ত। বাংলাদেশের যত অনষ্টি হয়েছে, যত ক্ষতি হয়েছে, বাংলাদেশ আজকে একেবারে নিরীহ একটা গরিব দেশ মানে পথে বসে, সবচেয়ে বড় কারণ হলো মামুন ভাই বলে বর্তমানে। এই কী কারণ? মামুন ভাই 4টা বিয়ে করছে দেখে বাংলাদেশের আজকে কী কারণ? 2 দিন পরেই কথা শুনবেন, কোন দিন এসে জানি বাংলাদেশের মন্ত্রী এমপি এগুলো বলে, কত অদ্ভুত কথা তো বলে। তো এটা যদি শুনবেন না, আশ্চর্য হওয়ার মতো কিছু নাই যে বাংলাদেশের সব অনষ্টির মূল কারণ হলো মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেবের কারণে করোনা বেড়ে গেছে, মামুনুল হক সাহেবের জন্য আমরা আজকে দরিদ্র, মামুনুল হক সাহেবের জন্য এই হয়েছে সেই হয়েছে, রপ্তানি কমে গেছে, আমদানি বেড়ে গেছে, এইগুলি সব ভুল। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশিক্ষণ কথা বলবো না। তো আমি আমাদের এই ঝর্ণাভাবির ভিডিওটা আমার ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি। তো তার কথাগুলো শুনেন, আর যদি সম্ভব হয় তার এই কথাগুলো শেয়ার করেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।